আমন্ত্রণ সব খবরে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে জনজীবনে। বাড়তি দামের বোঝা ঘাড়ে চাপলেও তেলের সংকট রয়ে গেছে আগের মতোই। রোববারও পাম্পে ছিল কয়েক কিলোমিটার দীর্ঘ সারি। বেশ কিছু পাম্প বন্ধ ছিল এদিন। পরিস্থিতি স্বাভাবিক হতে সপ্তাহখানেক সময় লাগবে বলছেন পাম্প মালিকরা। সপ্তাহের প্রথম কর্মদিবস গণপরিবহনের ভাড়া ঠিক থাকলেও যারা রাইড শেয়ারিং মোটরসাইকেল যোগে কর্মস্থলে যান গন্তব্যভেদে বাড়তি 50 থেকে 100 টাকা গুনতে হয়েছে তাদের। পণ্য পরিবহন সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দামেও এর প্রভাব পড়ার শঙ্কা সাধারণ মানুষের। আগের ভাড়া পোষাবো, তেলের লিটারে 20 টাকা বেশি দিতেছি, কিন্তু আগের ভাড়ায় তো পোষাবো না। বলতে ভাই তেলের দাম বাড়ছে, আমাকে টাকা একটু বাড়ায় দেন। যে মাত্র আরম্ভ হয়েছে, তেলের দাম বাড়া মানে জিনিসের দাম বাড়া। ভাই সারা রাত এখানে থাকছে বাইক নিয়ে, আমি আবার সকালে আসছি 6টায়, আসলে আমি এখানে আসি, এখন তেল পাই নাই। যদি দাম বাড়ানোর পর এই ক্রাইসিসটা একটু হলো সমাধান হয়, পার্সোনালি প্রবলেম নাই। মানে দুপুরে 1টা থেকে সিরিয়ালে এখন পর্যন্ত তেল পাইনি। সারা রাত্রে খাওয়া দাওয়া বলতে তো নাই। ভাড়া বৃদ্ধির বিষয়ে বিআরটিএ এবং পরিবহন মালিক সমিতির বৈঠকের খসড়া প্রস্তাব চূড়ান্ত করবে মন্ত্রণালয়। এই তথ্য জানিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর। রোববার রাতে বিআরটিএ কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। বলেন, তেলের দাম বৃদ্ধির পর বাস সহ গণপরিবহনের ভাড়া বৃদ্ধির দাবি জানায় মালিকরা। যৌক্তিক ভাড়া বাড়ানোর বিষয়ে সরকারও একমত। আর এজন্য যৌক্তিক ভাড়া নির্ধারণে মালিক পক্ষের সাথে দীর্ঘ বৈঠক হয়েছে। বৈঠকের খসড়া সোমবার মন্ত্রণালয়ে পাঠানো হবে। যাচাই বাছাই করে ভাড়া নির্ধারণ করবে কর্তৃপক্ষ। তবে এর আগে বিআরটিএ এবং পরিবহন মালিক পক্ষের বৈঠকের সংবাদ কাভার করতে গেলে বিআরটিএ চেয়ারম্যানের বাধার মুখে পড়েন গণমাধ্যম কর্মীরা। সে সময় গণমাধ্যম কর্মীদের সাথে অসৌজন্যমূলক আচরণও করেন তিনি, যদিও এ নিয়ে পরে কোনো ধরনের দুঃখ প্রকাশ করেননি। প্রস্তাবনাটা আমি এখন আলোচনা করব না, যেহেতু এটা খসড়া পর্যায়ে আছে। এখন আমি এটা আলোচনা করব না, এবং করলে সবার সামনেই আমরা জানিয়ে দেবো, কেমন? তো এইটা একটা দিন আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আগামীকালকে আমরা মন্ত্রণালয়ে পাঠিয়ে দিচ্ছি, সেখান থেকে সিদ্ধান্ত হয়ে আসলেই আমরা জানাবো। অন্যদিকে পেট্রোল, ডিজেল, অকটেন আর কেরোসিনের দাম বৃদ্ধিতে নাখোশ শিল্প মালিকরা। পোশাক শিল্প মালিকরা বলছেন, যেখানে বিদেশি ক্রেতারা দাম বাড়াতে রাজি নয়, সেখানে উৎপাদন ব্যয় বৃদ্ধি পাওয়া অশনি সংকেত। তার মানে প্রতিযোগিতার সক্ষমতা কমবে, হাতছাড়া হতে পারে রপ্তানি আয়ও। আলটিমেটলি আমার উৎপাদন খরচের এখন একটা তো হলো যে উৎপাদন খরচ বাড়বে, কিন্তু বাড়ার পরেও আমি কি উৎপাদন করতে পারবো? আমি কি আমার সময় মতো রপ্তানি করতে পারবো? বাইরেরা তো এটা নিয়ে শঙ্কিত, যার কারণে বাইরেরা কিন্তু অর্ডার প্লেসিং কমিয়ে দিয়েছে। আমাদের প্রোডাকশনের ব্রেক হচ্ছে, হ্যাঁ, তো ওখানে এফিসিয়েন্সি লস হচ্ছে। তারপর যে শিপমেন্টের যে এটা ছিল, আমরা ধরেন অনেক ডেডলাইন মিস করছি। তো এখন তো এটার সাথে একই সাথে কিন্তু এয়ার ফ্রেটেরও দাম বেড়ে গেছে। বৈশ্বিক পরিস্থিতি অনুযায়ী জ্বালানি তেলের দাম কমই বাড়ানো হয়েছে। রোববার অর্থ এবং জ্বালানি মন্ত্রী আলাদাভাবে বলেন, বাংলাদেশের চেয়ে যুক্তরাষ্ট্র, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশের চেয়ে বেশি দাম বৃদ্ধি পেয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী বাজেট মাথায় রেখে দাম সামান্য বাড়ানো হয়েছে। আর জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান টুকু দাবি করেন যে দাম বৃদ্ধির বিরূপ প্রভাব নিয়ে বলেন, যুদ্ধের কারণে সারা পৃথিবীতেই এর প্রভাব পড়েছে। গত এই যে যুদ্ধ লাগার পর থেকে আমরা যে ইম্পোর্ট করে যে আমরা যে স্টক তৈরি করেছি, তার যে দাম পড়েছে, সেই দামের থেকে নিচে আমরা এখন প্রাইস অ্যাডজাস্টমেন্ট করছি। আমরা দামও কিন্তু বেশি বাড়াইনি। অন্যান্য দেশে আমি বলি, আমেরিকাতে দাম দ্বিগুণ হয়ে গেছে, শ্রীলঙ্কায় 25% হয়ে গেছে। তারপরে আমরা যতটুকু বেরিয়েছি খুবই নগণ্য। এটা দেশে জ্বালানি সংকট না থাকলে তেলের দাম বাড়াতে হলো কেন? আর পাম্পগুলোর লাইনে মানুষকে কেন ভুগতে হচ্ছে? সংসদ অধিবেশনে বিরোধী দল আর স্বতন্ত্র সংসদ সদস্যরা এমন প্রশ্ন তোলেন। টেবিলে উত্থাপিত এসব প্রশ্নের উত্তরে মন্ত্রী লিখিত জানান, আমদানিকৃত জ্বালানি তেলের প্রায় 20 থেকে 23% হরমুজ প্রণালী দিয়ে আসে। কিছু অসাধু ব্যবসায়ী প্যানিক বাইং এবং মজুদ প্রবণতার জন্য জ্বালানি তেলের কৃত্রিম তেল সংকট তৈরি হচ্ছে। ডিপো থেকে ফিলিং স্টেশন পর্যন্ত তেল পরিবহনে পুলিশ পাহারা দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে বলে জানান মন্ত্রী। অধিবেশন শেষে ব্রিফ করেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
যদি জ্বালানির কোনো সংকটই না থাকে তাহলে এত লম্বা লাইনই বা কেন, দামই বা বাড়াইতে হয় কেন, অফিস কর্মসূচি সময় পরিবর্তন করতে হয় কেন? গ্যাসের দাম বাড়ে, তেলের দাম বাড়ে, এতে আপনার বিদ্যুতের দাম বাড়ে, সব কিছু দাম বেড়ে যায়। দেশবাসীকে অনুরোধ করতে চাই, আপনার যে পরিমাণ তেলের যে পার্সেন্টেজ দাম বেড়েছে সকল কিছুর ওই পার্সেন্টেজের মধ্যেই আপনারা সীমাবদ্ধ থাকবেন, এই পার্সেন্টেজ আপনারা বাড়াবেন না। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। জ্বালানি তেলের সংকট নিয়ে সরকার নাটক করছে, এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। কৃত্রিম সংকট আর মানুষকে ভোগান্তির মধ্যে ফেলে তেলের দাম বৃদ্ধি করা হয়েছে বলেও মন্তব্য তার। রোববার দুপুরে রাজধানী বাংলা মোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নাহিদ বলেন, সিন্ডিকেটদের অংশ হয়েছে সরকার, স্বচ্ছতার অভাবও রয়েছে তাদের। এদিকে এবি পার্টি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং আপ বাংলাদেশ থেকে ৪৭ জন নেতাকর্মী এনসিপিতে যোগ দিয়েছেন। তাদের স্বাগত জানিয়ে নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ে যারা একত্রিত ছিল সাংগঠনিকভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণে তারাই ঐক্যবদ্ধ হচ্ছে। বলেন, ছাত্রলীগ, ছাত্রদল, শিবির কিংবা যে দলই করুক না কেন, যারা নতুন বাংলাদেশে বিশ্বাসী তাদের সবাই এনসিপিতে যোগ দিতে পারবে। তেলে লাইনে দাঁড়ানোর থেকে দাম বেশি হলেও সে কিনতে আগ্রহী, এরকম একটা মনস্তত্ত্ব পরিবেশ তৈরি করে তারপরে দামটা আসলে বৃদ্ধি করা হলো। পুরাটাই পরিকল্পিতভাবে করা হয়েছে, সিন্ডিকেটরা এটা করেছে এবং সরকারের প্রশ্রয়, সরকারের অংশগ্রহণ না থাকলে এটা আসলে সম্ভব হতো না। তার সাবেক পরিচয় এটা আমাদের কাছে মুখ্য নয়। আজকে থেকে যখন কেউ এনসিপিতে আসবে সে এনসিপির সংগঠক, এনসিপির নেতাকর্মী হিসেবে কাজ করবে। শুধু তেল নয়, এক মাসে দ্বিতীয়বারের মতো ভোক্তা পর্যায়ে বেড়েছে এলপিজির দামও। 12 কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম 212 টাকা থেকে বেড়ে হয়েছে 1940 টাকা। 1200 থেকে বেড়ে হয়েছে 1940 টাকা। রোববার নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। নতুন এই দাম সন্ধ্যা 6টা থেকে কার্যকর হয়েছে। গত মাসে 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল 1341 টাকা। এপ্রিলের শুরুতে সেই দাম 387 টাকা বাড়িয়ে 1728 টাকা করা হয়েছিল। যুদ্ধের কারণে জাহাজ ভাড়া বাড়ায় দাম সমন্বয় করা হলো এবার। পাশাপাশি বেড়েছে অটো গ্যাসের দামও। ভোক্তা পর্যায়ে অটো গ্যাসের দাম 89 টাকা 50 পয়সা নির্ধারণ করা হয়েছে, যে এপ্রিল মাসের শুরুতে নির্ধারণ করা হয়েছিল 79 টাকা 77 পয়সা। রাজশাহী, ময়মনসিংহ এবং কুমিল্লায় হাম ও উপসর্গ নিয়ে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। এই রোগে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় উদ্বিগ্ন অভিভাবকেরা। গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 10 জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে 26 জন। এই সময়ে ময়মনসিংহ মেডিকেলে নতুন রোগী ভর্তি হয়েছে 34 জন। এছাড়া 24 ঘন্টায় কুমিল্লা মেডিকেলে নতুন রোগী ভর্তি হয় 50 জনের মতো। সিলেট, চট্টগ্রাম, বরিশাল, রংপুর ও খুলনা বিভাগীয় ক্রমেই বাড়ছে হামে আক্রান্তের সংখ্যা। বিভিন্ন জেলায় সদর হাসপাতালগুলোতে শয্যার সংকট দেখা দিয়েছে। কিছু কিছু জায়গায় ওয়ার্ডের বাইরে রেখেও চিকিৎসা দেওয়া হচ্ছে রোগীদের, আর এতে সংক্রমণ ঝুঁকি আরও বাড়ছে। এদিকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি। ডাক্তার দেখাই এখানে ভর্তি করাইছি। এখন তো রোগীর অনেক চাপ, এখানে জায়গা নাই, অনেক কষ্ট হতেছে, গরম পড়তেছে। বাচ্চা করে নিয়ে তো আমরা মারাই অসুস্থ হয়ে যেতেছি, বাচ্চা সুস্থ করতে যায়। প্রচুর পরিমাণ রোগী, এখানে সিট নেই গা, এই কারণে আমরা ফ্লোরের ভিতরে একটার ভিতরে 2-3টা করে রোগী আছে। বর্ষা মৌসুম সামনে রেখে অতি প্লাবন এবং বন্যার শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। এসব মোকাবেলা এবং নদী ভাঙন রোধে সরকারের প্রস্তুতি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আলোচনা হয়েছে বলে জানান তিনি। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মন্ত্রী জানান, পানি সম্পদ মন্ত্রণালয়ের 180 দিনের কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে। খাল খনন কর্মসূচিতে যোগ দিতে 27 এপ্রিল যশোর এবং 2 মে সিলেটে যাবেন তারেক রহমান। এ সময় সভায় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং পানি বিশেষজ্ঞ আইনুন নিশাত উপস্থিত ছিলেন। সামনে বর্ষা আসতেছে, অতি প্লাবন হতে পারে, বন্যা হতে পারে। আগাম আমাদের কি কি কাজগুলো করা দরকার সেই ব্যাপারে আমরা সর্বোচ্চ চিন্তা ভাবনা করে রেখেছি। 27 তারিখ যশোরে খাল খনন কর্মসূচি তিনি উদ্বোধন করবেন এবং 2 মে সিলেটে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন। এছাড়াও আমাদের সারা দেশব্যাপী এই কর্মসূচি অব্যাহত রয়েছে। হজযাত্রার দ্বিতীয় দিনে 14টি ফ্লাইটে সৌদি আরব যাবেন 5756 জন হজ যাত্রী। এর মধ্যে অনেকেই ঢাকা ছেড়েছেন। রওনা হওয়ার আগে ইমিগ্রেশন, ঠিক সময়ে ফ্লাইট এবং ভিসা জটিলতা না থাকায় মুসল্লিদের মাঝে স্বস্তি রয়েছে। হজ ক্যাম্পে কিছু ছোটখাটো সমস্যা থাকলেও সেগুলো দ্রুতই সমাধানের কথা জানিয়েছে হজ অফিস। হজের ফ্লাইট কার্যক্রম চলবে আগামী 21 এপ্রিল পর্যন্ত।
খাবারের যে মানটা ওটা একবারে খুবই নিম্নমানের, দামটাও খুব লিমিটের বাইরে, অনেক দাম। খাবারের দাম বেশি রাখে ওনারা, আর খাবার নিয়ে অনেক বেশি ভোগান্তি করতে হয়। পরিবেশ ভালো আছে কিন্তু একটু মশাই ধরছে, মশা কামড়াচ্ছে। আমাদের আসলে প্রথম প্রায়োরিটি হচ্ছে যে আল্লাহর মেহমান, তাদের সন্তুষ্টি বিধানটাকে আমরা নিশ্চিত করব। এর জন্য যা যা করণীয় ইনশাল্লাহ আমরা করব। আরও কীভাবে আসলে কাজ করলে মশাটা থেকে সম্পূর্ণরূপে আমাদের হজ যাত্রীদেরকে নিরাপদ রাখা যায় সেটা আমরা আসলে চেষ্টা করছি। চট্টগ্রামবাসীর মধ্যে অস্থিরতা বা উদ্বেগ সৃষ্টি করে এমন কোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে না বলে জানিয়েছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। রোববার সন্ধ্যায় চট্টগ্রামের সিআরবিতে হাসপাতাল নির্মাণের জন্য প্রকল্পের নির্ধারিত স্থান পরিদর্শন শেষে এই কথা জানান তিনি। মন্ত্রী বলেন, সিআরবিতে হাসপাতাল নির্মাণের বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে বিভিন্ন পক্ষের মতামত, পরিবেশগত প্রভাব এবং জনস্বার্থ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। সব দিক পর্যালোচনা করে একটা গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। সবকিছু অ্যাজ ইট ইজ রেখে যদি সম্ভাবনা থাকে সেইটা বিবেচনা করে হসপিটাল হবে, এই রকমের সিদ্ধান্ত ছিল। এর বিকল্প কোনো সিদ্ধান্ত গৃহীত দাপ্তরিকভাবে হয়। আমাদের সরকারের এখনো কোনো সিদ্ধান্ত নেই। ওই সরকারের সময় কতটুকু অগ্রগতি হয়েছিল, আমরা এখনো এটা নিয়ে কাজ করব বা করতে যাচ্ছি, এরকম কোনো সিদ্ধান্ত হয়নি। জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জে 10 জনকে হত্যা সহ মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সহ 12 জনের বিরুদ্ধে প্রসিকিউশনের অভিযোগ গঠনের শুনানি শেষ। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই শুনানি হয়। এ সময় রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালে আসামিদের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরে বিচার শুরুর আবেদন জানান। এই মামলায় আসামি পক্ষের শুনানি 23 এপ্রিল নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে 2024 সালের 19 ও 21 জুলাই এবং 5 আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লাহ সাইনবোর্ড এলাকায় 10 জনকে হত্যা করা হয়। এই মামলার প্রধান আসামি নারায়ণগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। এছাড়া আসামির তালিকায় তার ছেলে অয়ন ওসমান এবং ভাতিজা আজমেরি ওসমানও রয়েছেন। রাজধানীর মোহাম্মদপুর বসিলা এলাকায় মিনি থানা পুলিশিং চালু করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। একজন এএসআই এর নেতৃত্বে 2 প্লাটুন এপিবিএন সদস্যদের নিয়ে শুরু হয়েছে এই কার্যক্রম। দীর্ঘদিন ধরে চলে আসে মোহাম্মদপুর বসিলা এবং বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার রাতে পুলিশ এবং এপিবিএন সদস্যদের নিয়ে বেড়িবাঁধের আশপাশের এলাকায় মহড়া ও চিরুনি অভিযান পরিচালনা করে মোহাম্মদপুর থানা পুলিশ। গেল সপ্তাহে 2 মার্ডারের ঘটনায় সতর্ক অবস্থায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত এমন অভিযান চলবে বলে জানানো হয়। রায়ের বাজার থেকে শুরু করে যে এই এলাকাটি বেড়িবাঁধ এলাকায় যে অপরাধের কর্মকাণ্ড ঘটে, আপনারা বেশিরভাগই জানেন যে এরা ভাসমান এবং বিভিন্ন জায়গা থেকে এরা আসে, আশেপাশের উপজেলা থেকে আসে, আশেপাশের দূরবর্তী জেলা থেকে এখানে অনেকে অনেক কাজ করে, যাদের হয়তো স্পেসিফিক কোনো জীবিকা নেই। এরাই ছিনতাইয়ের কাজে যুক্ত থাকে, এরাই কিশোর গ্যাংয়ের বিভিন্ন সদস্য হিসেবে লিপ্ত থাকে। তো আমরা যেটি তাদেরকে জানাতে চাই, হয় তারা এখানে বৈধভাবে কাজ করে জীবিকা নির্বাহ করবে, অবৈধ কোনো কাজের সঙ্গে জড়িত থাকবে না, না হলে এই এলাকা তাদের থাকবে। নরসিংদীতে 7 বছর বয়সী ভাতিজিকে ধর্ষণের অভিযোগ উঠেছে দূর সম্পর্কের চাচার বিরুদ্ধে। ঘটনার পর বিক্ষুব্ধ গ্রামবাসী অভিযুক্ত আবুল কালাম আজাদকে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে। রোববার দুপুরে সদর উপজেলার বালুশাইর এলাকায় এই ঘটনার পর মামলা হয়েছে। শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিদিনের মতো স্কুল শেষে বাড়ি ফিরছিল প্রথম শ্রেণী পড়ুয়া ওই শিক্ষার্থী। স্থানীয় ও স্বজনদের অভিযোগ, বাড়ির কাছে আসলে আত্মীয় আবুল কালাম আজাদ তাকে ফুসলিয়ে ঘরে নিয়ে যায়। এরপরই শিশুটি বাড়ি ফিরে পরিবারকে নির্যাতনের ঘটনা জানায়। শিশুটিকে চিকিৎসার জন্য নেওয়া হয় নরসিংদী সদর হাসপাতালে। যেন আর কোনো মার সন্তান, কোনো বাপের সন্তান, মেয়ে যেন কোনো দূষিত না হতে পারে, এর জন্য আমি আদালতের কাছে আমি হাত ধরে অনুরোধ করছি যেন আর মৃত্যুদণ্ড হয়। আমার মেয়ে কিন্তু এখন অবস্থা ভালো না, জ্বরে অনেক কিছু অবস্থা খারাপ। আমার মেয়ে রাতে কি মরে আমি জানি না, কিন্তু এই শিশু বাচ্চারা এরকম করছে, আমি নির্জীবনের বিচার চাই, তার ফাঁসি চাই। ধর্ষণের অভিযোগ ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী পিটুনি দেয় অভিযুক্ত আবুল কালামকে। পরে তাকে উদ্ধার করে পুলিশ। আমরা এলাকাবাসী চাই এই দর্শকের কঠিন বিচার হোক। এই আবুলের বিগত দিনেও আমরা রিপোর্ট পাইছি যে সে বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল। আমরা গ্রামবাসী হিসাবে অপরাধী যে তার দৃষ্টান্ত শাস্তি দেয়।
চিকিৎসকরা বলছেন শারীরিক পরীক্ষার পর বিষয়টি সম্পর্কে বিস্তারিত বলা যাবে। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা বলছে পুলিশ। আমরা তার শারীরিক অবস্থা পরীক্ষা করলাম, পরীক্ষা আবার ঢাকায়ও পাঠাতে হয়েছে, হাসপাতালে ভর্তি রেখে আমরা তার চিকিৎসা দিচ্ছি। তাকে রক্তাক্ত অবস্থায় পেলে তার মা তার বাবাকে জানায় এবং তারা দ্রুত হাসপাতালে তাকে সদর হাসপাতাল নিয়ে যায়। আমাদের পুলিশ টিম ইতিমধ্যে ওখানে পৌঁছে গেলে তো আমরা তাকে নিয়ে আসি। সে এখন থানা হাজতে আছে। এই ঘটনায় মাধবদী থানায় ধর্ষণ মামলা করেছে ভুক্তভোগী শিশুটির বাবা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। নজর দেব আন্তর্জাতিক খবরে। ভারতের তামিলনাড়ুর একটা আতশবাজি তৈরির কারখানায় বিস্ফোরণে প্রাণ হারিয়েছে অন্তত ১৯ জন শ্রমিক, গুরুতর আহত হচ্ছেন আরও ১১ জন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। রোববার দুপুরে এই দুর্ঘটনার সূত্রপাত। বিস্ফোরণের তীব্রতায় ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে কারখানাটার একটা বড় অংশ। দ্রুত উদ্ধার কাজে নামে ফায়ার সার্ভিস কর্মীরা। উদ্ধারকারী বাহিনীর তথ্য অনুযায়ী বিস্ফোরণের সময় কারখানার ভেতরে কাজ করছিলেন অন্তত ৩০ জন শ্রমিক। চিকিৎসকরা জানিয়েছেন আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন। নিহতদের প্রতি শোক বার্তা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেরপুরে হঠাৎ করেই বাজার থেকে উধাও ভোজ্য তেল, সয়াবিন। আর এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা। শহরের বাজারে খুঁজে পাওয়া যাচ্ছে না এই ভোগ্যপণ্য। শহরের নয়ানী বাজার সহ বড় বড় মুদি দোকান এবং সুপার শপগুলোতে সয়াবিন তেলের তাক প্রায় খালি। এতে অনেক ক্রেতাই দোকান থেকে ফিরছেন খালি হাতে। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন চাহিদা অনুযায়ী কোম্পানিগুলো তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল সরবরাহ করছে না, ফলে তারা খুচরা পর্যায়ে বিক্রি করতে পারছেন না। অন্যদিকে বরগুনার পাথরঘাটায় ১৮০টি ড্রাম থেকে ৩৬,৭২০ লিটার ভোজ্য তেল মজুদ এবং অতিরিক্ত দামে বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ৬০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। রোববার বিকেলে পাথরঘাটার কাকছিড়া বাজারে গোপন সংবাদের ভিত্তিতে দুটি মুদি দোকানে অভিযান চালায় র্যাব ৮। এ সময় দয়াল এন্টারপ্রাইজকে ৪০,০০০ এবং খাদিজা এন্টারপ্রাইজকে ২০,০০০ টাকা জরিমানা করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া মাদারীপুরে একটি গোডাউনে অভিযানে পাওয়া যায় প্রায় ৩৭,০০০ লিটার ভোজ্য তেল। পরে মজুদের অভিযোগে এক ব্যবসায়ীকে ৪০,০০০ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রাজধানীর ভাসানটেক বস্তি এলাকায় নাগরিক নিরাপত্তা নিশ্চিতে ৪৫০টি সোলার ভিত্তিক এলইডি সড়ক বাতি স্থাপন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। রোববার সন্ধ্যায় ভাসানটেক বেনারসি পল্লীর ২ নম্বর গেট সংলগ্ন এলাকায় এসব বাতির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে ডিএনসিসি কাজ করছে। ভাসানটেকে সোলার স্ট্রিট লাইট স্থাপন সেই উদ্যোগেরই অংশ। শফিকুল ইসলাম খান বলেন, এসব লাইটগুলো জনগণের টাকায় স্থাপন করা হয়েছে। এগুলো জনগণের সম্পদ, এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব জনগণকেই নিতে হবে। প্রশাসক জানান, নিম্ন আয়ের মানুষের সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ব্যবসা বাণিজ্য সহ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কাজের ক্ষেত্রে সহযোগিতা করতে চান যুক্তরাজ্যের ম্যানচেস্টার টেমসাইড শহরের মেয়র বাংলাদেশি বংশোদ্ভূত শিবলি আলম। রোববার বিকেলে রাজধানীর বনানীতে একটি হোটেলে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। বলেন, দেশের প্রতি ভালোবাসা দায়বদ্ধতা থেকে তিনি বাংলাদেশ সফরে এসেছেন। সংক্ষিপ্ত এই সফরে রোববার তথ্য ও সম্প্রচার মন্ত্রী, পানি সম্পদ মন্ত্রী এবং মৎস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন তিনি। সেখানে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন তারা। শিবলি আলম জানান, বাংলাদেশ সরকারের যে কোনো কাজে তিনি সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। Especially for women, আমি দেখতাম চাই যে any leadership role, so it doesn't have to be political, any sector, যে তারা আগুয়াইতা, তারা যে fulfill their dream, that's the thing. যে কোনো ড্রিম হোক না কেন, just fulfill it. অক্টোলগে আমার যে আমি আর যেখানে যার সাপোর্টের দরকার তো অবভিয়াসলি আসি। গাজীপুরে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার বিকেলে বোর্ডবাজার এলাকায় বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের হাতে বৃত্তি সনদ, নগদ অর্থ, ক্রেস্ট তুলে দেওয়া হয়। গাজীপুরের গাছা থানা এলাকার ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠান আয়োজন করেন কর্মকর্তা এবং শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানান অতিথিরা। বিশ্বের অন্যতম সোলার ইনভার্টার প্রস্তুতকারক প্রতিষ্ঠান সানগ্রো বাংলাদেশে নতুন করে পথ চলা শুরু করেছে। দেশের বাজারে এখন থেকে সানগ্রোর অফিসিয়াল লোকাল ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করবে সুপিরিয়র ইলেকট্রোমেকানিক্যাল সার্ভিসেস। রাজধানীর ৫ তারকা হোটেলে জমকানো অনুষ্ঠানের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে বাণিজ্যিক চুক্তি সম্পন্ন হয়।
চুক্তির ফলে বাংলাদেশে সানগ্রোর সকল ধরনের পণ্যের বিক্রয় এবং বিক্রয় পরবর্তী সেবা নিশ্চিত করবে সুপিরিয়র ইলেকট্রোমেকানিক্যাল সার্ভিসেস। অনুষ্ঠানে বক্তারা বলেন, নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রসারে এই পার্টনারশিপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সানগ্রোর এশিয়া ও সাউথ এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান সহ পাকিস্তান ও শ্রীলঙ্কা অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। এই ছিল আমাদের আজকের সব খবরের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।